আমি আমি এখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। পাশাপাশি কেমন আছেন সবাই কমেন্ট করবেন। কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন, হ্যাঁ। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, হ্যাঁ। শোনা যায় কিনা একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম। হালিমা শিমু, কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন বলেন। আচ্ছা, ওকে, তাহলে এটা কি দ্বিরুক্ত শব্দ বলছি? দ্বিরুক্ত শব্দটা আমরা পড়বো। হুম, লক্ষ্য করেন। দ্বিরুক্ত শব্দ, হ্যাঁ, দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দটা কি নোট করবেন? দ্বিরুক্ত, দ্বিরুক্ত অর্থ দুইবার উক্ত বা বলা। দুইবার উক্ত বা বলা, হ্যাঁ। দ্বিরুক্ত শব্দের অর্থ দুইবার উক্ত বা বলা, দ্বিরুক্ত। ওকে, দ্বিরুক্ত। দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয়। রূপতত্ত্বে আলোচিত হয়, শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয়। দ্বিরুক্ত শব্দের, দ্বিরুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ দ্বিযোগ উক্ত। দ্বিযোগ উক্ত, হ্যাঁ। দ্বিরুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ দ্বিযোগ উক্ত। লিখবেন, লেখা শেষ হলে একটু জানাবেন।
লিখেছেন? ওকে, এবার আসেন দেখেন আরেকটা তথ্য লিখে দিই। দ্বিরুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয়। প্রত্যয়, হুম, কি হবে? দ্বিযোগ উক্ত, তাই না? বচ যোগ ত, দ্বিযোগ বচ যোগ ত, এটা একটু লিখবেন, নোট করবেন। দ্বিযোগ বচ যোগ ত। লিখছেন? ওকে, আসেন এবার দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত তিন প্রকার। লিখবেন দ্বিরুক্ত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে শব্দ দ্বিরুক্ত, শব্দ দ্বিরুক্ত। আরেকটা হচ্ছে পদের দ্বিরুক্ত। আরেকটি হচ্ছে অনুকার বা আহ, অনুকার বা ধনাত্মক, ধনাত্মক দ্বিরুক্ত, ধনাত্মক দ্বিরুক্ত। নোট করবেন দ্বিরুক্ত তিন প্রকার। দ্বিরুক্ত তিন প্রকার। হুম, লিখেন দ্বিরুক্ত তিন প্রকার। শব্দ দ্বিরুক্ত, পদের দ্বিরুক্ত, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্ত। অনুকার বা ধনাত্মক দ্বিরুক্ত, সরি, ধনাত্মক বানানটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, ধনাত্মক বানানটা এরকম হয়, ধয় বয়ে, ধনাত্মক দ্বিরুক্ত, ঠিক আছে? এটা হবে। ওকে, শব্দ দেখবেন শব্দটা কি? শব্দ হচ্ছে বিভক্তিহীন হবে। শব্দ বিভক্তিহীন, 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 এটা হচ্ছে শব্দ। আর পদটা কি? পদটা হচ্ছে বিভক্তিযুক্ত। বিভক্তি যুক্ত হতে হবে, বিভক্তি যুক্ত হতে হবে। শব্দ হচ্ছে বিভক্তি মুক্ত আর পদ হচ্ছে বিভক্তি যুক্ত। দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে মনে রাখবেন শব্দ হচ্ছে বিভক্তি যুক্ত, বিভক্তি মুক্ত বা বিভক্তিহীন, আর পদটা হচ্ছে বিভক্তি যুক্ত, বিভক্তি যুক্ত। একটু দ্রুত, একটু যেটা বলছি যে শব্দ হচ্ছে বিভক্তি মুক্ত আর পদ হচ্ছে বিভক্তি যুক্ত, সেটা যেখানেই থাকুক না কেন। লক্ষ্য করেন, আপনারা মনে হয় এখনো সবাই উপস্থিত। স্যার কি বুঝবে? ওকে,
একটু ব্যাটারিতে প্রবলেম হয়েছিল, আমাদের ক্যামেরাতে ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, আচ্ছা আমরা আবার শুরু করছি। দেখেন রাজশাহী, এই রাজশাহী দেখেন একটা মূল শব্দ, এটা হচ্ছে শব্দ, এটা কি, এটা শব্দ। এবার দেখেন বলছি রাজশাহী, রাজশাহী এটা কি, রাজশাহীর, দেখেন এই রাজশাহী শব্দের সাথে কি যুক্ত হয়েছে, র যুক্ত হয়েছে, এই জন্য এটা হচ্ছে পদ, এটা পদ আর এটা হচ্ছে শব্দ। কথা বুঝেছেন? এখন আপনার যেগুলোতে বিভক্তি থাকবে না সেগুলোকে বলবো শব্দ দ্বিরুক্তি, আর যেগুলোতে বিভক্তি থাকবে সেগুলোকে বলবো পদ দ্বিরুক্তি। আমার কথা কি বুঝলেন? আমার কথা কি বুঝলেন? হুম, বুঝলেন? বুঝলেন? ওকে, এবার আসেন দেখেন, আমি বলছি কি লাল লাল ফুল, লক্ষ্য করেন লাল লাল ফুল। আচ্ছা দেখেন তো, লাল লাল ফুল, এখানে লাল, এই লালের সাথে কোনো বিভক্তি আছে? কোনো বিভক্তি নাই, কোনো বিভক্তি নাই। বিভক্তি নাই মানে কি, শূন্য বিভক্তি হওয়া যাবে না, প্রথমা বিভক্তি হওয়া যাবে না, মানে কোনো বিভক্তি থাকা যাবে না। লাল লাল, তাহলে এটা কি বিভক্তিহীন শব্দ? যেহেতু বিভক্তিহীন শব্দ এই জন্য এটা কি, এটা শব্দ দ্বিরুক্তি, শব্দ দ্বিরুক্তি, দ্বিরুক্তি দ্বিরুক্তি, শব্দ দ্বিরুক্তি। এখন কথা হইলো, এখন কথা হইলো সে বাক্যে ব্যবহার হোক বা না হোক। আমি যদি বলি লাল লাল ফুলে, লাল লাল ফুলে বাগান ভরে গেছে, বাগান ভরে গেছে, লাল লাল ফুলে বাগান ভরে গেছে। এখন দেখেন লাল লাল, লাল লাল, তাহলে এইটাও কি দেখেন, এইটা হচ্ছে শব্দ দ্বিরুক্তি। কি দ্বিরুক্তি? শব্দ দ্বিরুক্তি, শব্দ দ্বিরুক্তি, শব্দ দ্বিরুক্তি বলবো এটাকে, এটাকে কি বলবো, শব্দ দ্বিরুক্তি বলবো, পদের দ্বিরুক্তি বলা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? বাক্যে ব্যবহার হয়েছে বলে যে পদ, ব্যাপারটা এটা না। দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে বাক্যে ব্যবহার হইলে সেটা দ্বিরুক্ত হবে, ব্যাপারটা এরকম না। দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে, দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে যদি তার সাথে বিভক্তি থাকে তবে সেটা পদে দ্বিরুক্ত হবে। বিভক্তি নাই, বাক্যে ব্যবহার হোক আর যেখানে হোক, পদ বিভক্তি নাই, সেটা শব্দ দ্বিরুক্তি। ওকে, এখন দেখেন লক্ষ্য করেন, বলছি ফুলে ফুলে, দেখেন ফুলে ফুলে, ফুলে ফুলে যখন বললাম, দেখেন এই ফুলে ফুলে, এই ফুলে ফুলেটা কি, মূল শব্দটা হচ্ছে ফুল, এর সাথে এ, ফুল এর সাথে এ, দেখেন এই বিভক্তি, বিভক্তি যুক্ত আছে, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি। ওকে, এখন দেখেন বলছে কি ফুলে ফুলে বাগান ভরেছে, ফুলে ফুলে, ফুলে ফুলে বাগান ভরেছে, বাগান ভরেছে, তাহলে এটা কি দেখেন, এই যে ফুলে ফুলে, এটা হচ্ছে কি পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি। বুঝলেন কিনা বলেন? শব্দ দ্বিরুক্তি এবং পদ দ্বিরুক্তির মধ্যে পার্থক্য বুঝলেন কিনা বলেন, ঝটপট বলবেন। বুঝলেন? বুঝলেন? একটু বলবেন। একটু দ্রুত আওয়াজ করবেন, হ্যাঁ? বুঝলেন কিনা? ওকে, বুঝছেন, ধন্যবাদ। আসেন, এই তো সবাই যুক্ত হয়ে গেছেন। আপনারা এত দেরি করে যুক্ত হন কেন? এ বাচ্চারা, আপনারা এত দেরি করে যুক্ত হন কেন? আচ্ছা আসেন, এবার এবার আসেন অনুকার দ্বিরুক্তি, অনুকার, অনুকার দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি বা ধন্যাত্মক দ্বিরুক্তি, এটা কি? অনুকার হচ্ছে, অনুকার, অনুকার কি, অব্যক্ত রব বা কাল্পনিক শব্দ, কাল্পনিক শব্দ, অব্যক্ত রব বা কাল্পনিক শব্দ, অব্যক্ত রব বা কাল্পনিক শব্দ, অব্যক্ত রব বা কাল্পনিক শব্দ, এটা হচ্ছে অনুকার দ্বিরুক্তি। ঠিক আছে, অব্যক্ত রব বা কাল্পনিক শব্দ, এটাকে বলা হয় অনুকার দ্বিরুক্তি।
এই অনুকার দ্বিরুক্তিটা লক্ষ্য করেন। এই অনুকার দ্বিরুক্তি যেটা বলছি এটা আপনাদেরকে পড়িয়েছি অনুকার অব্যয়, যখন আপনাদেরকে পদ প্রকরণ করে সেখানে আপনাদেরকে অনুকার অব্যয় পড়িয়েছিলাম। সে অনুকার অব্যয়গুলোই মূলত অনুকার দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি, ঠিক আছে। অব্যক্ত রব বা কাল্পনিক শব্দ, অর্থাৎ যে আওয়াজটা আমরা ঠিকঠাক লিখতে পারি না, প্রকাশ করতে পারি না। যেমন দেখেন বলছি পিপ পিপ শব্দ হচ্ছে, গাড়িতে কি হচ্ছে পিপ পিপ। দেখেন তো শব্দটা কি পিপ 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 এরকম শব্দ হয়? পিপ আপনি যেটা লিখছেন, আমি যেটা লিখছি পিপ 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 এরকম শব্দ হয়? অসম্ভব, এরকম হয় না। যেরকম শব্দ হয়, যেরকম সাউন্ড হয়, সেই সাউন্ডটা আমরা লিখতে পারি না। সেই সাউন্ড, সেই শব্দটা আমরা লিখতে পারি না। কথা বোঝা গেল? সেটাকে আমরা লিখতে পারি না। ওকে, তাহলে দেখেন এইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে দ্বিরুক্ত, মানে এটাই হচ্ছে অনুকার। অনুকার দ্বিরুক্ত দুইবার হয়েছে, তার মধ্যে দ্বিরুক্ত, অনুকার দ্বিরুক্ত। ওকে, এবার একটু দেখেন এই অনুকার দ্বিরুক্তটা তিন ভাগে চার ভাগে ঘটিত মানে হইতে পারে। একটা হচ্ছে কি ব্যক্তির অনুকার, ব্যক্তির ব্যক্তির অনুকার, ব্যক্তির অনুকার। আরেকটা হচ্ছে দেখেন বস্তুর অনুকার, বস্তুর অনুকার, বস্তুর অনুকার। আরেকটা হচ্ছে জন্তুর অনুকার, জন্তুর জন্তুর অনুকার। আরেকটা কি, আরেকটা হচ্ছে অনুভূতিজাত শব্দ, অনুভূতি অনুভূতিজাত শব্দ। দেখেন আমি এখানে তিনটা চারটা বিষয় লিখছি, চার প্রকার। একটু দ্রুত ঝটপট লিখবেন। আমি এখানে চার প্রকার যে লিখেছি, চার প্রকার কি কি লিখেছি দেখেন। প্রথমটা লিখেছি ব্যক্তির অনুকার, ব্যক্তির অনুকার, ব্যক্তির অনুকার। তারপরে লিখেছি দেখেন বস্তুর অনুকার, তারপরে লিখেছি জন্তুর অনুকার, তারপরে লিখেছি অনুভূতিজাত শব্দ, অনুভূতিজাত শব্দ, অনুভূতিজাত শব্দ লিখেছি। হ্যাঁ, অনুভূতিজাত শব্দ লিখেছি দেখেন। এখন এগুলোর আমরা একটু প্রকার ভেদটা দেখবো, মানে কিভাবে গঠিত হচ্ছে। যেমন ব্যক্তির অনুকার, দেখেন আমরা যখন কাশি দেই বলছে খক খক কাশি। আচ্ছা, যে কাশিটা দেই সেটা কি খক খক, সাউন্ডটা কি খক 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 এরকম হয় না? এরকম হয় না। দেখেন হি হি করে হাসছে, হি 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 হি, হা 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 হা, এরকম করে হাসে, হা 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 হা, সাউন্ডটা কি এরকম হা হা হা? এরকম হয় না। বা দেখেন বলছি কি, বলছি আহ আর কি বলা যায়, যেমন ভেউ ভেউ। মানুষ কাঁদে কিভাবে? মানুষ যে কান্না করে সেই কান্নার সাউন্ড কি ভেউ 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 এরকম হয়? ভেউ ভেউ সাউন্ড হয়? ভেউ ভেউ সাউন্ড হয় না, কিন্তু বলছি কি ভেউ ভেউ করে কাঁদছে। আবার দেখেন বস্তুর অনুকারটা কেমন। বস্তু যেমন বলছি কি কি বলছি, থালা ঝনঝন, থালা যখন পড়ে তখন কি ঝন 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 এরকম আওয়াজ হয়। বাতাস যখন বয় তখন কি শন 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 এরকম আওয়াজ হয়? শন শন শন, হ্যাঁ, ঝন ঝন শন শন এরকম আওয়াজ হয় না? এরকম আওয়াজ হয় না। দেখেন বলছি কি, বলছি মরমর, মরমর মরমর, বলছি ঠক 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 ঠক। দেখেন তো আমি যে শব্দগুলো লিখেছি এই রকম সাউন্ড হয় কিনা বলেন তো? সাউন্ডটা কি এরকম হয়? ঠক ঠক, হ্যাঁ, ঠক 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 ঠক। যখন আওয়াজ দেওয়া হয় তখন কি ঠক 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 ঠক, হ্যাঁ, টুং 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 এরকম আওয়াজ হয়? অসম্ভব, এরকম হয় না। আমরা লিখে প্রকাশ করি তাই। এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে কাল্পনিক অনুকার শব্দ, অনুকার দ্বিরুক্তি বা অনুকার অব্যয়। এবার দেখেন যন্ত্র অনুকার, যন্ত্র অনুকার কেমন। যেমন বলছি কি, এই যে মানে প্রাণীর আওয়াজ, প্রাণীর আওয়াজ। যেমন গরু, গরু কি বলে? হাম্বা হাম্বা, গরুর আওয়াজ হাম্বা হাম্বা। তারপরে কি বিড়ালের আওয়াজ কি? মেও মেও, মেও মেও। কুকুরের আওয়াজ কি? ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ, হ্যাঁ, ঘেউ ঘেউ। বা দেখেন কোকিলের আওয়াজ কি? কোকিল কুহু কুহু, কুহু কুহু, কুহু কুহু। কোকিলের আওয়াজ কুহু কুহু, কিন্তু দুষ্টু কোকিল হইলে ভিন্ন কথা। দুষ্টু কোকিল কিন্তু কুহু ডাকে না, আর কু ডাকে, কু কু, ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়। তাহলে দেখেন বলছি কি আহ বলছি দেখেন কাক, কাউয়া, কাউয়া কেমন ডাকে? কাদের কেমন ডাকে? কাকা ডাকে। তাহলে দেখেন এগুলো হচ্ছে যন্ত্র অনুকার। তাহলে এই যে প্রথম যে তিনটা লিখেছি এই তিনটারই সাউন্ড হয়, সাউন্ড সাউন্ড হয়, সাউন্ড হয়, অর্থাৎ আওয়াজ হয়। কি হয়? আওয়াজ, আওয়াজ হয়, আওয়াজ, আওয়াজ, আওয়াজ হয়, আওয়াজ হয়, ঠিক আছে। এই তিনটা আওয়াজ হয়, সাউন্ড বা আওয়াজ হয়। কিন্তু দেখেন এই যে 4 নম্বর যেটা বলবো এটার কোনো আওয়াজ হয় না, এটা একেবারে অনুভূতি, মানে বুঝতে হয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। যেমন বলছি ভয়ে গা ছমছম করছে, ছম ছম।
ডাকটি শির শির করছে, শির শির, শির শির। হ্যাঁ, বা বলছি দেখেন, বলছি দর দর করে ঘাম ঝরছে, দর 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 দর, শীতে কন কন করছে, কন 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 কন। হ্যাঁ, তাহলে দেখেন এই যে বলছে ফোঁড়াটি টন টন করছে, টন টন। তাহলে দেখেন তো এই যে যে শব্দগুলো লিখেছি, এই সকল শব্দের কি কোনো সাউন্ড হয়? না, কোনো সাউন্ড হয় না, এরা হচ্ছে সাউন্ডলেস। এই জন্য এদেরকে বলছে কি অনুভূতিজাত শব্দ, অনুভূতিজাত শব্দ। তাহলে এই তিনটি না, এই চারটি উপায়ে অনুকার গঠিত হয়, অনুকার অব্যয় গঠিত হয় চারটি উপায়ে। হুম, বুঝলেন কিনা একটু আওয়াজ দেবেন, বুঝলেন কিনা আওয়াজ দেবেন, তাহলে আমরা একটু সামনে আগাবো। বুঝিলেই সামনে আগাবো, বুঝিলেই সামনে আগাবো। হ্যাঁ, বুঝিলেই সামনে আগাবো। একটু আওয়াজ দেবেন, আপনারা আওয়াজ দেবেন। আপনাদের আওয়াজ চাচ্ছি, আওয়াজ চাচ্ছি, একটু আওয়াজ দেন। বুঝলেন কিনা, বুঝলেন কিনা একটু আওয়াজ দেবেন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ প্রধান কে ছিলেন? 2 তারিখে বাংলাদেশ প্রথম গভর্নর কে ছিলেন? ওকে, এটাতেই একটু আওয়াজ দেন, আপনারা জীবিত কিনা। বুঝছেন, বুঝছেন, একটু আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। ওকে, হ্যাঁ জীবিত আছেন, বুঝেছেন, ধন্যবাদ। আচ্ছা, আসেন কয়েকটাতে আমরা একটু আগাই। দেখেন, আমার সাথে বলবেন এবার। হ্যাঁ, দেখেন বলছে কি, আয় আয়, আয় আয়। হ্যাঁ, আচ্ছা, এটা কি দ্বিরুক্তি? হাতে হাতে, এটা কি দ্বিরুক্তি? এবং আহ কিচির কিচির, এইটা কি দ্বিরুক্তি? একটু বলবেন, আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, এই তিনটা কোনটা কি দ্বিরুক্তি একটু কমেন্ট করবেন। এই তিনটা কি দ্বিরুক্তি একটু কমেন্ট করবেন। এই তিনটা কি দ্বিরুক্তি একটু কমেন্ট করবেন। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করবেন, এই তিনটা কি দ্বিরুক্তি। হ্যাঁ, এই তিনটা কি দ্বিরুক্তি একটু কমেন্ট করবেন। হুম,
ভাই একটু ঝটপট ঝটপট একটু কমেন্ট করবেন, এই তিনটা কি দ্বিরুক্তি? একটু ঝটপট কমেন্ট করেন রে ভাই। আচ্ছা, আপনারা কমেন্ট করবেন না, বুঝছি। যাই হোক, লক্ষ্য করেন, এটাকে আমরা শব্দ দ্বিরুক্তি বলতে পারি কারণ এর সাথে কোনো বিভক্তি নেই। এটাকে আমরা পদের দ্বিরুক্তি বলতে পারি কারণ এর সাথে বিভক্তি আছে। মূল শব্দটা হাত, মূল শব্দ হাত, এর সাথে দেখেন এই বিভক্তি। হ্যাঁ, এবার দেখেন এখানে দেখেন কিচির কিচির বলেছে, পাখির সাউন্ড কি? পাখির সাউন্ড কিচির কিচির, অর্থাৎ এটা হচ্ছে অনুকার। অনুকার, এটা অনুকার। তিন ধরনের আমরা দ্বিরুক্ত পাইলাম। ওকে, এবার আমরা একটা কাজ করবো কি জানেন, এই যে দ্বিরুক্ত শব্দ আছে এগুলোকে জাস্ট আমরা একটু চেঞ্জ করব। চেঞ্জটা কি দেখেন, প্রথমটা আয় আয় আছে, তো এই আয়টারে আমরা কি করব, এই আয়টাকে প্রথমটারে ঠিক রাখবো, পরের আয়টারে অটারে আমরা একটু চেঞ্জ করে বয় জফলা দেব। তো দেখেন আয় ব্যয় হয়ে গেল, শব্দ চেঞ্জ। কোন একটা বর্ণ চেঞ্জ মানে ওই শব্দটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন বলছি কি হাতে নাতে, হাতে হাতে, দেখেন হাতে হাতে, এই হটারে আমরা জাস্ট তুলে দিব, তুলে দিয়ে তার জায়গাতে আমরা দন্তন্য লাগাবো, দেখেন হাতে নাতে। এবার আসেন, বলছি কিচির কিচির, এই কিচিরটাকে ঠিক রাখলাম, পরের কিচিরটাকে কি করলাম, পরের কিচিরটাকে বললাম কি, এই যে কিচির কিচির, এই কিচিরের কটাকে ম বানাই দিলাম, তাহলে কি হবে, কিচির কিচির না হয়ে হবে কিচির মিচির, কিচির মিচির। তাহলে দেখেন এটা হচ্ছে শব্দ দ্বিরুক্তি, এটা পদের দ্বিরুক্তি, এটা অনুকার দ্বিরুক্তি, কিন্তু এদের যে চেঞ্জ হয়েছে, যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের জন্য এটাকে বলবো কি, এটাকে বলবো যুগ্ম রীতি। কি বলবো? যুগ্ম রীতি। এখন আপনাকে বলতে হবে যুগ্ম রীতিটা, কথাটা যুক্ত করে আপনাকে বলতে হবে যুগ্ম রীতিতে শব্দ দ্বিরুক্তি, যুগ্ম রীতিতে পদের দ্বিরুক্তি, যুগ্ম রীতিতে অনুকার দ্বিরুক্তি। খালি যুগ্ম রীতি কথাটা যুক্ত করতে হবে, যুগ্ম রীতি কথাটা শুধু যুক্ত করতে হবে, যুগ্ম রীতি কথাটা শুধু যুক্ত করতে হবে। কথা কি বুঝলেন? আমার কথা বুঝলেন? আপনারা বুঝছেন, আমি ধরে নিলাম আপনারা বুঝছেন। কি ব্যাপার, কমেন্ট আসছে না নাকি? আপনারা কমেন্ট করছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আপনারা কমেন্ট করেছেন, দুঃখিত। আমি আসলে এখানে নেট প্রবলেম নাকি আমি কমেন্টগুলো দেখিনি, আমি আরো ওয়েট করছি আপনাদের জন্য। যাই হোক, আসেন তাহলে আমরা কথায় আসি। তাহলে একটা বিষয় হলো, যখন এরা হচ্ছে সরাসরি দ্বিরুক্ত শব্দ, শব্দ দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি, কিন্তু এই শব্দগুলো যখন কোনো একটা বর্ণ চেঞ্জ হয়ে যাবে তখন সেটাকে বলবো কি, যুগ্ম রীতি। কি বলবো? যুগ্ম রীতি। যুগ্ম রীতিতে শব্দ, যুগ্ম রীতিতে পদ, যুগ্ম রীতিতে অনুকার, এই কথাগুলো বলবো। হুম, এই কথাগুলো বলবো। কথা বুঝছেন? ওকে, আচ্ছা আসেন। এবার দেখেন দ্বিরুক্ত শব্দের শব্দ আসলে কি করে। দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ দেখেন ব্যবহারে কিছু চেঞ্জ হয়, শব্দের অর্থ কিছু চেঞ্জ হয়। কেমন চেঞ্জ হয় দেখেন, একটা শব্দ হচ্ছে জ্বর, আরেকটা শব্দ হচ্ছে জ্বর জ্বর। হ্যাঁ, জ্বর। দেখেন যখন আমি জ্বর বোধ করছি, আমি জ্বর বোধ করছি, জ্বর বোধ করছি, দেখেন বোধ করছি,
আমি জ্বর বোধ করছি মানে কি আমার জ্বর হয়েছে, হয়েছে আমি এটা বোধ করছি, জ্বর হয়ে গেছে। হ্যাঁ, আর আরেকটা দেখেন বলছে কি আমি জ্বর জ্বর বোধ করছি, আমি জ্বর 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 বোধ করছি, বোধ করছি। লক্ষ্য করেন দুইটা বাক্য, লক্ষ্য করেন তো, এখানে ছিল শুধু জ্বর আর এখানে হচ্ছে জ্বর জ্বর। আমি জ্বর জ্বর বোধ করছি মানে সম্পূর্ণ জ্বর হয়নি, কিছু মনে হচ্ছে, মানে জ্বরের ভাব, জ্বরের ভাব, জ্বরের ভাব, এটা হচ্ছে জ্বরের ভাব। আর এটা জ্বর বোধ করছি মানে জ্বর হয়ে গেছে। তাহলে একটা ব্যাপার হলো এখানে জ্বর হয়েছে, আরেকটা হচ্ছে জ্বর জ্বর বোধ করছি, দুইটার মধ্যে একটু তুলনামূলক পার্থক্য আছে, দুইটার মধ্যে তুলনামূলক পার্থক্য আছে, কথা বুঝছেন? তাহলে দ্বিরুক্ত শব্দটা কি করে? দ্বিরুক্ত শব্দটা কোনো তথ্য, কোনো বিষয়ে বেশি তথ্য দেয়, কখনো কম তথ্য দেয়। হ্যাঁ, কখনো বেশি তথ্য দেয়, কখনো কম তথ্য দেয়, কখনো মানে বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে। এগুলো আপনাকে বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে। লক্ষ্য করেন এখানে আছে কি নোটটা, নাই। আচ্ছা, ওকে, আসেন আমরা এখানে আলোচনা করি। দেখেন যেটা বলছে কি জ্বর জ্বর, তাহলে বিরুক্ত শব্দ কি করে বিভিন্ন অর্থ দেয়। যেমন দেখেন লক্ষ্য করেন, আমি আরেকটা শব্দ বলছি, নায়ক নায়ক, নায়ক নায়ক। হ্যাঁ, নায়ক নায়ক, দেখেন তো নায়ক নায়ক ভাব, দেখেন তো নায়ক নায়ক ভাব মানে কি? একটা হচ্ছে নায়ক, এটা এক বিষয়, আর নায়ক নায়ক এটা আরেক বিষয়। দেখেন আপনি নায়ক নায়ক ভাব, কবি কবি ভাব আপনি বলেন না, কবি কবি ভাব মানে কি? কবির একটা ভাব আছে কিন্তু সে কবি না। নায়ক নায়ক ভাব মানে তার ভিতরে নায়কের একটা ভাব আছে কিন্তু সে নায়ক হয়ে উঠতে পারে নাই। মানে এগুলো তাচ্ছিল্য করা, তুচ্ছ করা, তুচ্ছ তাচ্ছিল্য, অর্থাৎ এখানে সামান্যতা বোঝায়, সামান্যতা বোঝায় মূলত। এই যে এই ব্যাপারগুলোই হচ্ছে বিরক্ত ঘটায়। এখন আপনার প্রশ্নটা কি, আপনাকে প্রশ্ন করবে এরকম, বাতি জলে পিল সুজে বাতি জলে মিটির মিটির, এখানে বাতি জলে মিটির মিটির, মিটির মিটির কোন অর্থে বসেছে? মিটির মিটির শব্দটা কোন অর্থে বসেছে? আপনাকে প্রশ্ন দেবে এই ধরনের, আপনার প্রশ্ন হবে এই ধরনের, কোন অর্থে বসেছে, কোনটা কোন অর্থে বসেছে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন হবে। আচ্ছা, এখন আমরা কিছু বিষয় লক্ষ্য করব, আমরা কিছু বিষয় দেখব, একটু যুক্ত থাকেন আমার সাথে। আচ্ছা, দেখেন আমরা একটু আলোচনায় আসি। বলছি দেখেন এই দ্বিরুক্ত শব্দগুলো, দ্বিরুক্ত শব্দগুলো বিভিন্ন ভাবে গঠন হতে পারে। দুইটা মানে যদি প্রথমটা নাউন হয় পরেরটাও নাউন হবে, প্রথমটা যদি অ্যাডজেক্টিভ হয় পরেরটাও অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ, কথা বুঝছেন? এটা যদি সর্বনাম হয় এটাও সর্বনাম হবে, সর্বনাম। এটা যদি অব্যয় হয় এটাও অব্যয় হবে, অব্যয় হবে। এটা যদি ক্রিয়া হয় এটাও ক্রিয়া হবে, দুইটাই ক্রিয়া হবে। হ্যাঁ, দুইটাই ক্রিয়া হবে। দেখেন বলছি কি জ্বর জ্বর, জ্বর জ্বর, হ্যাঁ জ্বর জ্বর। দেখেন বলছি কি যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলছি ভালো ভালো, ভালো ভালো, দেখেন দুইটা একই পদ, ভালো ভালো। বলি সর্বনাম বলছি যে যে, সে সে, কে কে। অব্যয় বলছি বারবার, দেখেন বারবার, অব্যয় শব্দ। বা কি কন কন, কন কন, কন কন, শন শন, ভন ভন, অনুকার বিরক্তি। দেখেন ক্রিয়া ক্রিয়া বলছে দেখতে দেখতে, দেখতে দেখতে, পড়তে পড়তে, বলতে বলতে, শুনতে শুনতে, দেখেন দুইটা সেম পদ, একই পদ। এরা বাক্যে বসে, বাক্যে বসে বেশিরভাগ ক্ষেত্রে এরা অ্যাডজেক্টিভের ভূমিকা নেয়, অ্যাডজেক্টিভের ভূমিকা নেয়, অ্যাডজেক্টিভের ভূমিকা নেয়, ভূমিকা নেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে। হুম, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা অ্যাডজেক্টিভের ভূমিকা নেয়। বুঝছেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা অ্যাডজেক্টিভের ভূমিকা নেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা অ্যাডজেক্টিভের ভূমিকা নেয়। ওকে, এতটুকু নিশ্চয় আপনারা সবাই বুঝেছেন। আচ্ছা, অব্যয়টা বুঝলেন না? অব্যয়টা দেখেন বারবার, বারবার হচ্ছে অব্যয় শব্দ, বারবার। হ্যাঁ, বারবার এটা হচ্ছে অব্যয় শব্দ।
বা অনুকার অব্যয়টা পড়েন নাই, অনুকার অব্যয়। অনুকার অব্যয় দেখেন যে শন শন ভন ভন, এই যে অনুকার অব্যয় দেখালাম, শন শন ভন ভন কন কন কিচির মিচির দেখালাম না, এগুলো কি অব্যয় না? এগুলো তো অব্যয়, অব্যয় শব্দ। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝছেন? বলেন। দেখেন অব্যয়। আচ্ছা, বিশেষ্য বলতে আপনি কি বুঝেন? নাম বুঝেন। বিশেষণ বলতে আপনি কি বুঝেন? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বুঝেন না? এগুলো বুঝেন না? এগুলো বুঝেন। আচ্ছা, ভালো মন্দ খারাপ এগুলো বোঝেন। তারপরে কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। সর্বনাম বলতে আপনি কি বোঝেন? আমি তুমি সে ইত্যাদি। তারপরে কি আছে? ক্রিয়া। ক্রিয়া বলতে আপনি কি বোঝেন? কাজ বোঝেন। এগুলোর পরে যেগুলো আছে সেগুলো কি? অব্যয়। এগুলো কি? বাকিটা হচ্ছে অব্যয়। অব্যয়, অব্যয়টা কি? যার পরিবর্তন হয় না, যার ব্যয় হয় না। যার পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, ব্যয় হয় না, ব্যয় হয় না। এবার দেখেন, ব্যয় হয় না। ওকে, দেখেন বলছি সঙ্গে, এই সঙ্গে দিয়ে আপনি বোঝান তো। দেখেন তো, সঙ্গ, সাথে, সহিত, এগুলো দিয়ে কি কাজ বোঝায়? নাম বোঝায়, গুণ বোঝায়, বা নামের বিপরীতে বসে, বা কাজ বোঝায়? বোঝায় না। এটা হচ্ছে অব্যয় পদ। এটা কি পদ? অব্যয় পদ। দেখেন বলছে কি থেকে, থেকে, এই থেকে কি কাজ বোঝায়, নাম বোঝায়, গুণ বোঝায়? কিছু বোঝায় না, মানে এটা অব্যয় পদ। হতে, এটা কি বোঝায়? অব্যয় পদ। হ্যাঁ, হা দিয়ে কি বোঝায়? কিছু বোঝায় না, মানে এইগুলো তিন চারটা বোঝায় না, মানে অব্যয় পদ। কথা বুঝছেন? যেগুলো দিয়ে এগুলো বুঝাবে না। আচ্ছা, ওকে। হ্যাঁ, ধনাত্মক মানে ওইটা। হ্যাঁ, ধনাত্মক, ধনাত্মক মানে অনুকার অব্যয়, ধনাত্মক মানে অনুকার অব্যয়। দেখেন আমি অব্যয় সম্পর্কে বলেছি আপনাদের, অব্যয়ের চারটে প্রকার আছে না? অনুকার অব্যয়, অনুকার অব্যয় মানে কি? যেগুলো দেখালাম একটু আগে, সেগুলো অনুকার অব্যয়। অনুকার মানে ধনাত্মক,
অনুসর্গ কোনগুলো, ওই যে সঙ্গে সাথে পরে, হ্যাঁ, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে অনুসর্গ অব্যয়। তারপর দেখেন বিস্ময়সূচক বা আবেগ শব্দ যেগুলো, হ্যাঁ, ওই যে ওটাকে কি বলে, অনন্যই অব্যয়, হ্যাঁ, না, ছি ছি, মরি মরি, হ্যাঁ, আলবত, এগুলো হচ্ছে অনুকার অনন্যই অব্যয়। আরেকটা বলছে কি সমুচ্চয়ী অব্যয়, এগুলো তো আপনাদেরকে দেখানো হয়েছে। হুম, আচ্ছা। আর ধনাত্মকটাই হচ্ছে অনুকার, ধনাত্মক যেটা ওইটাই অনুকার, হ্যাঁ, শাহাদাত রাখি, ধনাত্মকটাই অনুকার। আচ্ছা, আসেন এবার তাহলে আপনাদেরকে আমি যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে কি, এই দ্বিরুক্ত শব্দগুলো একই পদ যোগে গঠিত হবে। ওকে, এখন কথা হলো এগুলো বাক্যে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিবে, বাক্যে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ দিবে। হ্যাঁ, কখন কোন অর্থ দিবে এটা একটু আমরা একটু কিছু বাক্য আমরা একটু প্র্যাকটিস করি। ওকে, কিছু বাক্য আমরা একটু প্র্যাকটিস করি, লক্ষ্য করেন। স্লাইডটা নেই, স্লাইড হলে ভালো হতো। দেখেন এখানে প্রশ্ন হবে, যেমন দেখেন বলছি রাশি রাশি ধান, রাশি রাশি ধান, আমি লিখছি বাক্যগুলো, এই বাক্যগুলো আপনারা নবম দশম শ্রেণীর বইয়ে পাবেন, নবম দশম শ্রেণীর বইতে পাবেন। রাশি রাশি ধান, এখানে দেখেন ধান, এই ধানের পরিমাণ বোঝাচ্ছে রাশি রাশি। দেখেন রাশি রাশি, হ্যাঁ, হাড়ি হাড়ি সন্দেশ, দেখেন হাড়ি হাড়ি, হাড়ি হাড়ি সন্দেশ, হাড়ি হাড়ি সন্দেশ। দেখেন এই বাক্যে হাড়ি, হাড়ি একটা নাউন, হাড়িটাও নাউন, রাশি একটা নাউন, রাশিটাও নাউন, নাউন নাউন যোগে দ্বিরুক্ত শব্দ হয়েছে। দেখেন দুইটাতে কি অনেক বোঝাচ্ছে, রাশি রাশি ধান মানে প্রচুর ধান, হাড়ি হাড়ি সন্দেশ মানে অনেক সন্দেশ, অনেক বোঝাচ্ছে, প্রচুর বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে আধিক্য, আধিক্য বোঝায়, এটা আধিক্য। ওকে, আর এইটা দেখেন, এই দুইটা দেখেন এই জায়গাতে কি হিসেবে বসছে, এই দুইটা দেখেন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। সামিউল, তোমার কি করে মনে হলো যে আমি যেতে পারি? ওকে ওকে, বুঝছেন বুঝছেন। আচ্ছা, তাহলে দেখেন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এগুলো নাউন যোগে গঠিত হয়েও বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। আচ্ছা, এটা হচ্ছে কি আধিক্য বোঝায়। তারপরে দেখেন যদি আমি বলি, বলছি তার কবি কবি চেহারা, কবি কবি চেহারা, কবি কবি চেহারা। দেখেন এই জায়গাতে কবি কবি, এই যে দ্বিরুক্ত শব্দ, নাউন যোগ নাউন, নাউন নাউন যোগ গঠিত হয়েছে। কবি কবি চেহারা মানে এখানে কি বলছে, কবির মতো ভাব আছে, কবি হয়ে উঠতে পারে নাই। তার মানে এটা কি, এটা হচ্ছে সামান্যতা বোঝায়, সামান্যতা, সামান্যতা। একটু রেসপন্স করবেন, বুঝলেন কিনা, একটু রেসপন্স করবেন, বুঝলেন কিনা, একটু রেসপন্স করবেন, বুঝলেন কিনা। হ্যাঁ বুঝছেন, ধন্যবাদ। তাহলে দেখে আমি যেটা বলছি, দাঁড়াও আমি ক্লাসে আছি সামিউল, আমি ক্লাস থেকে বের হয়ে তোমাকে ফোন দেব। ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন বলছে কি, তুমি, আচ্ছা তুমি না, বলছি তুলি দিন দিন, দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে, তুলি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। দেখেন তো এখানে দিন দিন, তুলি কি আজকে সুন্দর হয়েছে কালকে সুন্দর হয়নি, ব্যাপারটা কি এরকম না, ব্যাপারটা এরকম না, সে প্রত্যেকদিন একটু একটু করে সুন্দর হচ্ছে। তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে ধারাবাহিকতা, ধারাবাহিকতা, ধারাবাহিকতা। কি বোঝাচ্ছে এটা, এটা বোঝাচ্ছে ধারাবাহিকতা, এটা বোঝায় কি ধারাবাহিকতা, ধারাবাহিকতা বোঝায়। আচ্ছা, এরপর দেখেন বলছে কি, যে ধীরে ধীরে বলছি ধীরে ধীরে, ধীরে ধীরে বায়ু বয়, ধীরে ধীরে বায়ু বয়, বায়ু বয়। দেখেন তো বায়ু কিভাবে বচ্ছে, কেমন করে বইতেছে, ধীরে ধীরে। তাহলে এই যে এইটা, এখান থেকে প্রশ্ন আসে এটা কাকে মডিফাই করছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ যোগে দ্বিরুক্ত, ক্রিয়া বিশেষণ যোগে দ্বিরুক্ত, ক্রিয়া বিশেষণ যোগে দ্বিরুক্ত, এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ যোগে দ্বিরুক্ত, ক্রিয়া বিশেষণ যোগে দ্বিরুক্ত।
এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ যোগে দ্বিরুক্ত। কথা বুঝছেন? ক্রিয়া বিশেষণ যোগে দ্বিরুক্ত। ওকে, বলছে কি দেখেন আরেকটা বাক্য বলছি, তার সঙ্গী সাথী কেউ নেই। তার কি নাই? সঙ্গী সাথী। সঙ্গী সাথী কেউ নেই, সাথী কেউ নেই। আপনারা এগুলো তুলবেন না, হ্যাঁ, আপনারা এগুলো লিখবেন না। আপনাদের কাছে যদি নবম দশম শ্রেণীর বইটা থাকে সে বইটা আপনারা খুলুন, খুলে দেখেন, আপনারা মিল পাবেন। বলছি তার সঙ্গী সাথী কেউ নাই। সঙ্গী বলতে যা বোঝায়, সাথী বলতে তাই বোঝায়। এটাকে আমরা বলতে পারি কি অনুরূপ বোঝাতে, অনুরূপ, অনুরূপ বোঝাতে, অনুরূপ বোঝাতে, অনুরূপ বোঝাতে। হুম, অনুরূপ বোঝাতে। ওকে, এরপর দেখেন আরেকটা বাক্য, আরেকটা বাক্য বলছি, ও দাদা দাদা করে করে কাঁদছে বা ডাকছে। ও দাদা দাদা করে ডাকছে। দেখেন তো, দাদা দাদা করে ডাকা, দাদাকে কি সে ডাকতে আছে? হ্যাঁ, দেখেন তো, লক্ষ্য করেন তো, বলছে সে ও দাদা দাদা করে ডাকছে, তার মানে দাদাকে সে ডাকছে, দাদাকে বারবার ডাকতেছে। হ্যাঁ, একটু পরপর ডাকতেছে, দাদা দাদা করে ডাকতেছে, মানে কি? আগ্রহ। এটা কি বোঝায়? এটা বোঝায় আগ্রহ, আগ্রহ, আগ্রহ বোঝায়, মানে দাদার কাছে যাবে, এটা আগ্রহ বোঝায়। হ্যাঁ, দাদা দাদা করে কাঁদছে বা দাদা দাদা করে ডাকছে, আগ্রহ বোঝায়। ওকে, আগ্রহ বোঝায়। হ্যাঁ, আগ্রহ বোঝায়। এরপরে আসেন, বলছে কি তার উরু উরু ভাব, তার উরু উরু ভাব, উরু উরু ভাব। দেখেন তো, এই যে উরু উরু, উরু উরু ভাব, উরু উরু, এই উরু উরুটা কি? উরু উরুটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, উরু উরু। বলছি তা, বলছি কালো কালো চেহারা, কালো কালো, কালো কালো চেহারা। দেখেন তো, এই যে কালো কালো চেহারা, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যোগে দ্বিরুক্ত শব্দ। এগুলা কি করে? এগুলা কি করে? এই শব্দগুলো কি করে একটা বাক্যকে, সরি, এগুলা কি করে দেখেন, বলছি কালো কালো চেহারা, উরু উরু ভাব, এগুলো বাক্যে কি বোঝায়? বাক্যে এখানে সামান্য বোঝায়, সামান্য, সামান্য। উরু উরু ভাব মানে, মানে এমন ভাব তার উড়বে, উঠতেছে মনে হচ্ছে এরকম, কিন্তু উড়ে তো না, উঠতে তো পারে না। উরু উরু ভাব মানে এখানে কি বোঝায়? এখানে বোঝায় সামান্যতা, বোঝায় সামান্য, সামান্যতা বোঝায় এখানে। কথা বুঝেছেন? বা দেখেন বলছে কি ভালো ভালো আম, ভালো ভালো আম, ভালো ভালো আম। তাহলে ভালো ভালো আম দিয়ে কি বোঝায়? ভালো ভালো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বোঝায় ভালো ভালো, অ্যাডজেক্টিভ। ভালো ভালোটা কি বোঝায়? ভালো ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ বোঝায়। বিশেষণ বিশেষণ যোগে দ্বিরুক্ত শব্দ, বিশেষণ বিশেষণ যোগে দ্বিরুক্ত শব্দ। কথা বোঝা গেল? কথা বুঝেছেন? কথা বুঝেছেন? বলছে কি কে কে এলো, দেখেন তো কে কে এলো, কে কে এলো, বলছেন যে কে কে এলো। দেখেন তো, এই কে কে দিয়ে অনেক মানুষকে বোঝায় না? অনেক মানুষকে বোঝায় কিনা? এবং আপনাদেরকে বলেছিলাম, বলেছিলাম কে কে, কেউ, কিছু, হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে অনির্দিষ্ট, মানে অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম। আপনাদেরকে বলেছিলাম অনির্দিষ্ট সর্বনাম, অর্থাৎ এগুলো সব সর্বনাম যোগে গঠিত হয়েছে। কে কে সর্বনাম যোগে গঠিত হয়েছে। এবং দেখেন তো, কে কে বলতে অনেককে বোঝায়, তাহলে এটা হচ্ছে আধিক্য বোঝায়, আধিক্য বোঝায়। কি বোঝায়? আধিক্য বোঝায়। এটা বোঝায় কি? আধিক্য বোঝায়, এটা আধিক্য বোঝায়। কথা বুঝলেন কিনা? বুঝছেন? বুঝছেন? ভালো ভালো, ভালো ভালো আম, ভালো ভালো আম, একটা আমকে বোঝায় কি? ভালো ভালো আম। একটা বোঝায় কি? একটা বোঝায় কি? না, বেশি বোঝায়, তার মানে আধিক্য। বেশি বুঝাইলে আধিক্য, কম বুঝাইলে সামান্য। বেশি বুঝাইলে আধিক্য, কম বুঝাইলে সামান্য। বলছে তার খাই খাই স্বভাব গেল না, তার খাই খাই, খাই খাই স্বভাব গেল না, তার খাই খাই স্বভাব গেল না। দেখেন, খাই খাই, এটা কি ক্রিয়াপদ কিনা?
ক্রিয়া যোগে কি না, ক্রিয়া যোগে দ্বিরুক্ত, ক্রিয়া যোগে দ্বিরুক্ত শব্দ, ক্রিয়া যোগে দ্বিরুক্ত শব্দ। হ্যাঁ, ক্রিয়া যোগে দ্বিরুক্ত শব্দ। সাব্বিরের খাই খাই সব গেল না। ক্রিয়া যোগে দ্বিরুক্ত। এখন দেখেন তো, লক্ষ্য করেন তো, এই যে স্বভাব, এই স্বভাবটা কেমন? স্বভাবটা হচ্ছে খাই খাই। তাহলে এই যে খাই খাইটা ক্রিয়া যোগে দ্বিরুক্ত হয়েছে, কিন্তু এটা ব্যবহার হয়েছে কি হিসেবে? বিশেষণ হিসেবে। তাহলে এটাকে কি বলবো? বিশেষণ বলবো। বিশেষণ হিসেবে, বিশেষণ হিসেবে। হ্যাঁ, বিশেষণ হিসেবে, বিশেষণ হিসেবে বসছে এখানে। তাহলে এটা কোন অর্থে, মানে এটা ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়া যোগে দ্বিরুক্ত হয়েছে, কিন্তু এটা কি বোঝাচ্ছে? বিশেষণ বোঝাচ্ছে, বিশেষণ বোঝায়, বিশেষণ বোঝায়, বিশেষণ বোঝায়। হ্যাঁ, দেখেন বলছে কি, দেখতে দেখতে ঝড় শুরু হলো, দেখতে দেখতে, দেখতে দেখতে ঝড় শুরু হলো। তাহলে দেখেন তো, ঝড় যে শুরু হলো, দেখতে দেখতে যে ঝড় শুরু হলো, দেখতে দেখতে, তাহলে এটা কি? ক্রিয়া, ক্রিয়া যোগে গঠিত হয়েছে। কিন্তু দেখেন তো এটা কি বোঝায়? এটা কি বোঝায়? এটা বোঝায়, এটা হচ্ছে শুরু হলো, দেখতে দেখতে ঝড় শুরু হলো, এটা বোঝায় কি? এটা হচ্ছে সামান্যতা বোঝায়, সামান্যতা বা স্বল্পকাল বোঝায়। সামান্যতা বা স্বল্পকাল, স্বল্পকাল বোঝায়, স্বল্পকাল। সামান্যতা বা স্বল্পকাল বোঝায়, সামান্যতা বা এটা স্বল্পকাল বোঝায়, সামান্যতা বা এটা স্বল্পকাল বোঝায়। হ্যাঁ, স্বল্পকাল বোঝায়। সামান্যতা বা এটা কি বোঝায়? স্বল্পকাল বোঝায়। ওকে, এরপরে আসেন পরেরটা দেখেন। পরের যে বাক্যটা আমরা লিখবো, বলছে কি, ডেকে ডেকে হয়রান হয়েছি, ডেকে ডেকে, ডেকে ডেকে হয়রান হয়েছি, ডেকে ডেকে হয়রান হয়েছি, হয়রান হয়েছে। লক্ষ্য করেন, ডেকে ডেকে হয়রান হয়েছি, ডেকে ডেকে হয়রান হয়েছি, ডেকে ডেকে। দেখেন তো, আপনি কয়বার ডাকছেন ক্রিয়াযোগে, কিন্তু আপনি কয়বার ডাকছেন? একটু পর পর ডাকছেন না? না, ডাকতেই আছেন। কিছুক্ষণ ডাকতেছেন, একটু পরে আবার ডাকছেন, এ আয় রে, বলছে আসতেছি, কিছুক্ষণ আবার এ আয় রে, আবার ডাকতেছেন। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে পৌনঃপুনিকতা, এগেইন এগেইন, পৌনঃপুনিকতা, পৌনঃপুনিকতা। এটাকে বলা হয় পৌনঃপুনিকতা। কি বলা হয় এটাকে? এইটাকে বলা হয় পৌনঃপুনিকতা, পৌনঃপুনিকতা বলা হয় এটাকে। কি বলা হয় এটাকে? পৌনঃপুনিকতা বলা হয়, পৌনঃপুনিকতা। ওকে, বুঝছেন, বুঝছেন? এটাকে পৌনঃপুনিকতা বলা হয়। এরপরে দেখেন বলছে কি, বলছে বলছে ঘুমাতে ঘুমাতে বা পড়তে পড়তে, পড়তে পড়তে শুনলে কিভাবে? পড়তে পড়তে শুনলে কিভাবে? কিভাবে? লক্ষ্য করেন, পড়তে পড়তে শুনলে কিভাবে? তাহলে এই যে পড়তে পড়তে কাকে মডিফাই করছে? কি অবস্থায় শুনলো? শুনলো কিভাবে? শুনলো, এই যে শুনলো, এটা ক্রিয়াপদ না, এটা ভার। কেমন করে শুনলো? পড়তে পড়তে। তাহলে এটা কি? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ না? দেখেন তো, এটা ক্রিয়াপদকে মডিফাই করে না? তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ যোগে দ্বিগু সমা, সরি, দ্বিরুক্ত শব্দ, ক্রিয়া বিশেষণ যোগে, ক্রিয়া বিশেষণ যোগে। এটাকে বলবো কি? ক্রিয়া বিশেষণ যোগে। এটাকে বলবো কি? ক্রিয়া বিশেষণ যোগে, ক্রিয়া বিশেষণ যোগে, ক্রিয়া বিশেষণ যোগে। এটাকে বলবো ক্রিয়া বিশেষণ যোগে, ক্রিয়া বিশেষণ যোগে। এটাকে বলবো ক্রিয়া বিশেষণ যোগে, ক্রিয়া বিশেষণ যোগে। হ্যাঁ, ক্রিয়া বিশেষণ যোগে, বুঝছেন? আসেন পরেরটা আসেন। বলছি ভয়ে গা ছমছম করছে, ভয়ে গা, গা ছমছম করছে, ছমছম করছে, ভয়ে গা ছমছম করছে। লক্ষ্য করেন, ভয়ে গা ছমছম করছে, গা কেমন করছে? ছমছম, ছমছম। তো দেখেন তো, এই যে গা, হ্যাঁ, কেমন করছে, কেমন করছে? ছমছম করছে। তাহলে এটা কি? ক্রিয়া বিশেষণ। এটা হচ্ছে অনুভূতিজাত শব্দ। এটা হচ্ছে কি? অনুভূতিজাত শব্দ, অনুভূতি, অনুভূতি বোঝায়, অনুভূতি বোঝায়।
যদি আমি পদের দিক থেকে দেখি তাহলে এটা কি, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ অনুভূতি বোঝাচ্ছে এবং এটা কি ক্রিয়া বিশেষণ। বা দেখেন বলছে কি পিল সুজে বাতি জলে মিটির মিটির, পিল সুজে, পিল সুজে বাতি জলে মিটির মিটির, মিটির মিটির, মিটির মিটির। লক্ষ্য করেন মিটির মিটির মানে কি হালকা হালকা জ্বলা। পিল সুজে, পিল সুজটা কি, পিল সুজটা হচ্ছে ওই যে মাটির ঢেবি আছে না রান্নাঘরে, গ্রামের যে রান্নাঘরগুলো আগে ছিল যেখানে কারেন্টের লাইট ছিল না, লাইটটা ছিল বাতি ব্যবহার করতো, বাতি। এই বাতিটা রাখা হতো মাটির একটা ঢিবির উপরে, ওই ঢিবিটারে বলা হয় পিল সুজ। এই পিল সুজের ওপরে বাতিটা জ্বলছে কিভাবে, মিটির মিটির করে জ্বলছে, মিটির মিটির, মিটির মিটির, অর্থাৎ হালকা হালকা ভাবে জ্বলছে, হালকা হালকা। এই দেখেন হালকা হালকা, মৃদু, হালকা বা মৃদু, মৃদু মৃদু মানে খুব আস্তে আস্তে, মানে কি সামান্য সামান্য। তাহলে এটা কোন অর্থে বসছে, সামান্য অর্থে বসছে। আর এই বাতিটা জলে কেমন করে জ্বলে, জ্বলতেছে কেমন ভাবে, এই যে মিটির মিটির করে জ্বলতেছে, অর্থাৎ এটাও কি, এটা হচ্ছে বিশেষণ। কি বিশেষণ, ক্রিয়া বিশেষণ। বাতি জলে কেমন করে জ্বলে, মিটির মিটির করে জ্বলে। বাতি মিটির মিটির না, জ্বলছে মিটির মিটির করে। কথা বুঝছেন, কথা বুঝছেন। আর এটা কি বোঝায়, এটা হচ্ছে সামান্যতা বোঝায়, সামান্যতা বোঝায়, সামান্যতা। বাতি জলে মিটির মিটির, এটা সামান্যতা বোঝায়। এখন কথা হইলো দেখেন, একটা হচ্ছে পদের দিক থেকে, পদ, পদ হচ্ছে বিশেষণ আর বুঝায় কি, সামান্য বুঝায়। মনে রাখবেন বেশি যদি বুঝায় আধিক্য হবে, কম যদি বুঝায় সামান্য হবে। বিষয়টা একটু সহজ ভাবে নিবেন, জটিল করবেন না। যদি বেশি বুঝায়, বেশি বেশি, তাহলে হবে আধিক্য। আর যদি কম বুঝায়, কম, স্বাভাবিকের থেকে কম, তাহলে সেটা হবে কি, সেটা হবে সামান্য। তো দেখেন বাতি জ্বলতেছে মিট মিট করে, মিট মিট, মিট মিট, একেবারে কিভাবে, হালকা ভাবে, ঈষৎ, মানে কি বলবো এটারে, আস্তে আস্তে জ্বলতেছে, মানে একেবারে ছোট ছোট, মানে ইয়ে হয়ে আছে, মানে জ্বলে আছে এতটুকু শুধু বোঝা যাচ্ছে, খুব বেশি আলো দিচ্ছে না। বাতি জ্বলবে স্বাভাবিক, স্বাভাবিকের সাথে কম ভাবে জ্বলছে, এটা কম, এই জন্য বলছে কি মিটির মিটির। ওকে, বুঝছেন, মনে হয় বুঝছেন আপনারা, আশা করছি বুঝছেন। আচ্ছা, বলছে কি, বলছে ছিছি 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 তুমি এত খারাপ, ছিছি তুমি এত খারাপ, এত খারাপ, ছিছি তুমি এত খারাপ। দেখেন এই যে খারাপ, এই যে মনের থেকে হুট করে যে শব্দগুলো বের হয়ে আসে, মনের অগোচরে অবচেতন মনে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয়, বলা হয় ভাবের গভীরতা। এটা বোঝায় ভাবের গভীরতা, বোঝায় ভাবের গভীরতা, এটা বোঝায় ভাবের গভীরতা, ভাবের গভীরতা বোঝায়। কথা বুঝছেন, ভাবের গভীরতা বোঝায়। কথা কি বুঝছেন আমার, এটা কি বোঝায়, ভাবের গভীরতা, ভাবের গভীরতা বোঝায়, ভাবের গভীরতা। আচ্ছা দেখেন আরেকটা বাক্য লিখছি কি, বারবার সে কামান গর্জে উঠলো, সে কামান গর্জে উঠলো, বারবার সে কামান গর্জে উঠলো, বারবার সে কামান গর্জে উঠলো। দেখেন বারবার, বারবার দিয়ে কি বোঝাচ্ছে এখানে, বারবার দিয়ে এখানে বোঝানো হচ্ছে, দেখেন বারবার পৌনঃপুনিকতা, পৌনঃপুনিকতা, পুনিকতা, পৌনঃপুনিকতা। কেন পৌনঃপুনিকতা, দেখেন তো বারবার মানে কি অনবরত বাঁচতে আছে, ব্যাপারটা এরকম না। সকালে বাঁচতেছে একবার, দুপুরে একবার, বিকালে একবার, রাতে একবার, সন্ধ্যায় একবার, কিছু সময় পর পর বাঁচতেছে, এই জন্য বলা হচ্ছে কি এটাকে পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা বোঝায়, পৌনঃপুনিকতা। বলছি বারবার সে কামান গর্জে উঠলো, বারবার সে কামান গর্জে উঠলো, বারবার সে কামান গর্জে উঠলো। বারবার সে কামান গর্জে উঠলো, বুঝলেন, বুঝলেন। বলছে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর বৃষ্টি পড়ছে। দেখেন তো এই যে পড়ছে, পড়ছে, টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, কেমন করে পড়ছে, টাপুর টুপুর করে। তাহলে এটা কি, এটা হচ্ছে একদিক থেকে দেখেন এটা অনুকার, কিন্তু এই বাক্যে কি হিসেবে বসছে জানেন, অনুকার অব্যয়। বাক্যে এটা বসছে কি, ক্রিয়াপদকে মডিফাই করছে, টাপুর টুপুর করে পড়ছে, কেমন করে পড়ছে, টাপুর টুপুর করে। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। একদিক থেকে এটা ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আবার এটা অন্য দিক থেকে আবার কি হচ্ছে জানেন, এটা হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা বোঝাচ্ছে, ধ্বনি ব্যঞ্জনা, ধ্বনি ব্যঞ্জনা। ধ্বনি ব্যঞ্জনা মানে কি, সেটা সাউন্ড হবে, সাউন্ড হইলে সেটা ধ্বনি ব্যঞ্জনা, সাউন্ড হইলে সেটা ধ্বনি ব্যঞ্জনা। মনে রাখবেন সাউন্ড হবে মানে সেটা কি, সেটা হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা। সাউন্ড হওয়া মানে সেটা কি, ধ্বনি ব্যঞ্জনা। সাউন্ড হওয়া মানে কি, ধ্বনি ব্যঞ্জনা।
সাউন্ড হওয়া মানে হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা, মনে রাখবেন। সাউন্ড হইলে সেটা হবে কি, ধ্বনি ব্যঞ্জনা হবে। সাউন্ড হলে সেটা কি হবে, ধ্বনি ব্যঞ্জন হবে। বুঝলেন কিনা বলেন, সবাই বুঝছেন? আচ্ছা, এবার লিখবেন বচন। বচন কি? বচন হচ্ছে সংখ্যার ধারণা। বচন কি? বচন হচ্ছে সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা। বচন হচ্ছে সংখ্যার ধারণা। হ্যাঁ, সংখ্যার ধারণা। বচন হচ্ছে সংখ্যার ধারণা। ওকে, বাবা, এটি একটি পারিভাষিক শব্দ। পারিভাষিক, পারিভাষিক শব্দ। এটা একটি পারিভাষিক শব্দ। ইংরেজি পরিভাষা নাম্বার, নাম্বার থেকে এসেছে। নাম্বার থেকে এসেছে, এটা একটা পারিভাষিক শব্দ। ইংরেজি নাম্বার শব্দ থেকে এটা এসেছে। কথা বুঝেছেন? নাম্বার শব্দ থেকে এটি এসেছে। বচন শব্দের প্রত্যয় কি? প্রত্যয় দেখেন তো, প্রকৃতি প্রত্যয় কি? বচ যোগ অন। বচ যোগ অন, বচন। বচ যোগ অন, বচন। বচ যোগ অন, বচন। দিয়ে দিব ও ব্যাটারি। বচ যোগ অন সমান কি? বচন। আচ্ছা, এই বচনে আসবেন। দেখেন এই বচনগুলো, মানে বচন আবার দুই প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে এক বচন, এক বচন। আরেকটা হচ্ছে বহু বচন। এক বচন আর বহু বচন, ঠিক আছে? এক বচন, বহু বচন। হ্যাঁ, এই যে আহ এক বচনে কি আছে? টিটা, খানা, খানি, হ্যাঁ, গাছা, গাছি, এগুলো। আর বহু বচনে কি? রা, হ্যাঁ, গুলা, গুলো, গুলিন, হ্যাঁ, গুলো, গুলিন, বৃন্দ, মণ্ডলী, মানে অনেককে বোঝাবে আর কি। সেটা হচ্ছে বহু বচন। এই বচন আসলে কার সাথে বসে? বচন বসে সর্বনাম ও, সর্বনাম ও বিশেষ্যের পরে বসে। বিশেষ্যের পরে বসে, পরে বসে, পরে বসে। আমরা একটা কাজ করব। কাজটা কি? সর্বনাম এবং বিশেষ্যের পরে বসে। আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে, দেখেন এই বচনগুলো সর্বনাম আর বিশেষ্যের পরে বসে। এই সর্বনাম বা বিশেষ্য দেখেন তো কয়টি ভাগে বিভক্ত? আমি যদি দেখি, একটা হচ্ছে প্রাণী, প্রাণী, আর একটা হচ্ছে অপ্রাণী। অপ্রাণী, অপ্রাণী। তাহলে প্রাণী, অপ্রাণী। প্রাণীর ক্ষেত্রে এক ধরনের বচন বসে, অপ্রাণীর ক্ষেত্রে এক ধরনের বচন বসে। এই যে প্রাণী দেখতেছেন, এই প্রাণী আবার দুই প্রকার। একটা হচ্ছে উন্নত, উন্নত, আরেকটা হচ্ছে কি? ইতর। ইতরের ক্ষেত্রে এক ধরনের বসে, উন্নতের ক্ষেত্রে আরেক ধরনের বসে। একটা বলছে প্রাণী, আরেকটা বলছে কি? অপ্রাণী। প্রাণী আর অপ্রাণী। প্রাণী হচ্ছে, বুঝেনি তো, প্রাণী হচ্ছে যাদের প্রাণ আছে। তাহলে এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে উন্নত আর একটা হচ্ছে ইতর। আর অপ্রাণী মানে কি? যেগুলো হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক। এখন দেখেন কিছু কিছু বচন আছে যেগুলো শুধু উন্নত প্রাণীর ক্ষেত্রে বসে, ইতর প্রাণীর সাথে বসে না। আবার কিছু আছে শুধু ইতরের সাথে বসে, উন্নতর সাথে বসে না। আবার কিছু আছে শুধু অপ্রাণীর সাথেই বসে, অন্য কারোর সাথে বসে না। আবার কিছু আছে, বচন আছে যেগুলো সবগুলোর সাথে বসে, সবগুলোর সাথে বসে। এই জন্য আপনাকে এই বচনগুলো মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। কথা বোঝা গেল? কথা বুঝেছেন আমার? দেখেন আমি এবার লিখব উন্নত।
এই উন্নত প্রাণীর কোনগুলো? বিন্দু, মণ্ডলী, বর্গ, হ্যাঁ, বর্গ, গণ। আর এর সাথে যুক্ত হবে কি? এর সাথে যুক্ত হবে র আকারের রা। তাহলে বিন্দু, মণ্ডলী, বর্গ, গণ, এর সাথে কি আছে? রা আছে। এগুলো হচ্ছে উন্নত প্রাণীর ক্ষেত্রে। আরেকটা দেখেন ইতর। ইতর প্রাণীর বচন কোনগুলো? ইতর প্রাণীর বচন হচ্ছে পাল আর জুত। পাল আর জুত, এই দুটো হচ্ছে ইতর প্রাণীর ক্ষেত্রে বসে। পাল, হস্তির পাল, হস্তি জুত, গরুর পাল, হ্যাঁ, এগুলো হচ্ছে ইতর শ্রেণীর সাথে বসে। কুকুরের পাল, কুকুর, হ্যাঁ। উন্নত প্রাণীর ক্ষেত্রে দেখেন মণ্ডলী, বৃন্দ, শিক্ষক মণ্ডলী, শিক্ষক বৃন্দ, হ্যাঁ, মন্ত্রীবর্গ, জনগণ, এগুলো উন্নত। এবার দেখেন যেটা হচ্ছে অপ্রাণীর ক্ষেত্রে আছে, অপ্রাণী। অপ্রাণীর ক্ষেত্রে কোনগুলো আছে? আবলি, পুঞ্জ, পুঞ্জ, হ্যাঁ, মালা, রাশি, রাজি, হ্যাঁ, রাজি, এরকম আরো অনেক আছে। আপনারা যদি নবম দশম শ্রেণীর বই দেখেন আরো অনেক পাবেন। গুচ্ছ, হ্যাঁ, গুচ্ছ, দাম, হ্যাঁ, এরকম পাবেন। আরো অনেক আছে। আছে কি আছে? নিকর, নিচয়, নিকর, নিচয়, এরকম অনেকগুলো পাবেন, হ্যাঁ, নবম দশম শ্রেণীর বইতে। দেখেন গ্রন্থের সাথে আছে গ্রন্থাবলী, মেঘপুঞ্জ, পর্বতমালা। দেখেন পর্বত কি প্রাণী? পর্বত অপ্রাণী। এই পর্বতের সাথে বসে কি? মালা। দেখেন বালু রাশি, হ্যাঁ, বালু রাশি। বলছি বৃক্ষ রাজি। দেখেন বৃক্ষ রাজি, এই রাজি বৃক্ষের সাথে বসছে। যেমন দেখেন বলছে গুচ্ছ, কি গুচ্ছ? কবিতা গুচ্ছ, হ্যাঁ, কমল দাম, কমল নিকর, কমল নিচয়, হ্যাঁ, এরকম আছে। শৈবাল দাম, এরকম অনেকগুলো পাবেন আপনারা নবম দশম শ্রেণীর বইতে, হ্যাঁ। তাহলে আপনাদেরকে এই তিনটা জায়গা আমি একটু আলাদা করে দিলাম। এই তিনটা জায়গা আপনারা খেয়াল রাখবেন, মনে রাখবেন। এরপরে আসেন দেখেন কিছু আছে, কিছু বচন আছে যেগুলো সবগুলোর সাথে বসে, সবগুলোর সাথে, সব সব সবের সাথে বসে। যেমন কি সব, সকল, সমূহ, সমূহ, কুল, হ্যাঁ, কুল। দেখেন এই যে এখানে আমি যেগুলো লিখেছি এইগুলো হচ্ছে সবার সাথে বসে, সবার সাথে বসে। কুল, সকল, সব, সমূহ, হ্যাঁ। আচ্ছা, এই কুলটা রস্যকার হবে, কুল মানে এই কুলটা রস্যকার হবে। কয় রস্য ল? কুল। কয় দীর্ঘ ল? কুল হচ্ছে ওটা, ওই যে নদীর কুল, ঠিক আছে। বা দল, দল, অদল, হ্যাঁ, এটা সবার সাথে বসে। প্রাণী, অপ্রাণী, সবগুলোর সাথে বসে। মানে এটা কমন, কমন, এটাকে বলা যায় কমন, কমন, এরা সবগুলোর সাথে বসে। এটা দ্রুত একটু লিখবেন, লিখা হইলে আমার একটু বলবেন যে লিখা হয়েছে, তাহলে আমি একটু সামনে আগাবো। লিখা হয়েছে, লিখা হয়েছে আপনাদের? আচ্ছা, আপনাদের লিখা মনে হয় কমপ্লিট। তাহলে এবার আমরা কিছু শব্দ বাক্য দেখব। আচ্ছা, এক নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে দেখতে এক বচন। দেখতে এক বচন, এক বচন, কিন্তু বাক্যে বহু বচন, কিন্তু বাক্যে বহু বচন, বহু বচন। দেখেন তো কেমন? দেখতে এক বচন কিন্তু বাক্যে বহু বচন কেমন? যেমন দেখেন বলছে কি হাতি। হাতি কি এখানে? কি হাতি গুলো না হাতি? হাতি এক বচন, এক বচন, হাতি এক বচন। কিন্তু এবার দেখেন বলছি বনে হাতি আছে, বনে হাতি আছে। এবার বলেন তো বনে কি একটা হাতি আছে? বনে কি একটা হাতি আছে? বনে বাঘ আছে, বাঘ আছে,
আছে। বনে কি একটা বাঘ আছে? দেখেন বলছে কি, পোকার আক্রমণে ফসল নষ্ট হয়েছে, আক্রমণে ফসল নষ্ট হয়েছে হয়েছে। দেখেন তো এখানে এই যে ফসল, এই যে পোকা, এই পোকার কি একবচন? পোকাটা কি একবচন? না, এগুলো সব বহুবচন, সব বহুবচন, সব বহুবচন। বাক্যে প্রয়োগ হয়েছে সব বহুবচন। বলছে বাঙালি অদম্য জাতি, বাঙালি অদম্য জাতি, অদম্য জাতি। এবার দেখেন তো এই যে বাঙালি একবচন না বহুবচন? বলেন তো, একবচন না বহুবচন? একবচন না বহুবচন? বাঙালি অদম্য জাতি একবচন না বহুবচন? বলবেন একবচন না বহুবচন? বাঙালি একবচন না বহুবচন? দেখেন এগুলো সব বহুবচন। এবার আসেন হাড়ি হাড়ি সন্দেশ, হাড়ি হাড়ি সন্দেশ। দেখেন তো হাড়ি একটা নাউন, এই হাড়িও নাউন, বাক্যের অ্যাডজেক্টিভ। এবার বচনের দিক থেকে দেখেন তো অল্প বোঝায় না বেশি বোঝায়? কম বোঝায় না বেশি বোঝায়? বেশি বোঝায়। তাহলে এটা বহুবচন, বহুবচন। দেখেন বিরক্ত শব্দযোগী বহুবচন। বলছি কি দেখেন বড় বড় মাঠ, বড় বড় মাঠ, বড় বড় মাঠ। দেখেন তো যে বড় বড় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, দুইটাই অ্যাডজেক্টিভ। দেখেন এই বাক্যে এটা কি হইলো? অ্যাডজেক্টিভ। আবার মাঠ, কেমন মাঠ? বড় মাঠ। আর মাঠকেও মডিফাই করে, এই জন্য এটা কি মাঠেরও অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসেন এটা কি একবচন না বহুবচন? এটাও বহুবচন। একটা মাঠ বুঝাইছে না একাধিক মাঠ বুঝাইছে? একাধিক মাঠ বুঝিয়েছে, এই জন্য এটা কি? এটা হচ্ছে বহুবচন। বুঝছেন বুঝছেন বুঝছেন? এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। বলছি মেয়েরা কানাকানি করছে, মেয়েরা কানাকানি করছে, মেয়েরা কানাকানি করছে, মেয়েরা কানাকানি করছে, মেয়েরা কানাকানি করছে। বলছি দেখেন যে এটাই, এটাই বকুলদের বাড়ি, এটাই বকুলদের বাড়ি, এটাই বকুলদের বাড়ি। এরপরে বাক্যটা বলছি কি দেখেন, বলছি যে সকলে সব জানে না, সকলে সব জানে না, সকলে সব জানে না। এরপরে বলছি কি দেখেন, বলছি রবীন্দ্রনাথরা, রবীন্দ্রনাথরা রা প্রতিদিন জন্মায় না, প্রতিদিন জন্মায় না, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। দেখেন এখানে আমি চারটা বাক্য লিখেছি, চারটা বাক্যে দেখেন মেয়েরা, বকুলদের, সকলে, রবীন্দ্রনাথরা। দেখেন এখানে যে কয়টা বাক্য আছে প্রত্যেকটা বাক্যই কিন্তু বহুবচন, প্রত্যেকটা বাক্য বহুবচন, কিন্তু বুঝাবে এক বচন, বুঝাবে এক বচন, এক বচন। এই জন্য এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে বিশেষ নিয়মে, বিশেষ নিয়মে বহুবচন, বিশেষ নিয়মে বহুবচন। এরা দেখতে বহুবচন কিন্তু বুঝাবে এক বচন, এই জন্য এদেরকে বলা হচ্ছে বিশেষ নিয়মে বহুবচন। দেখেন লক্ষ্য করেন, বলছি কি এটাই বকুলদের বাড়ি। এখানে কি বকুলরা অনেক থাকে? অনেক বকুল থাকে? বকুল 1, বকুল 2, বকুল 3 এরকম কি? না, বকুল একজনই, বকুল একজন, একজন বকুলই থাকে, কিন্তু বাক্যে দেখেন বলা হয়েছে বকুলদের বাড়ি। আজ বকুলদের পরীক্ষা, সেখানে বকুল কি একাধিক? বকুল 1, বকুল 2, ছোট বকুল, বড় বকুল? না, এরকম না। দেখতে বহুবচন কিন্তু বকুল একজন, এই জন্য এটা কি? বিশেষ নিয়মে সাধিত বহুবচন। এরপরে আসছে দেখেন রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এখন বলেন তো রবীন্দ্রনাথ কতজন? রবীন্দ্রনাথ তো একজনই ব্যক্তি, তাহলে এই জায়গাতে রবীন্দ্রনাথ রা, অর্থাৎ এখানে বহুবচন করা হয়েছে, এই জন্য এটা কি? এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত বহুবচন। এবার আসুন দেখেন সকলে সব জানে না। এখন দেখেন সকলে সব জানে না, আমার সামনে মনে করেন 100 জন মানুষ আছে, 100 জন মানুষ, 100 জন মানুষ আছে। এখন আমি বলছি বলেন তো বাংলাদেশের রাজধানী কোথায়? রাজধানী কোথায়? হ্যাঁ, এখন এক মেয়ে লাফ দিয়ে উঠে বলছে যে নোয়াখালী, নোয়াখালী, বাংলাদেশের রাজধানী নোয়াখালী বা চট্টগ্রাম বলে দিল। তখন আমি সকলের উদ্দেশ্যে, আমি তাকে কিছু বলি না, সকলের উদ্দেশ্যে আমি বলছি কি সকলে সব জানে না। এবার আপনি বলেন তো আমি আসলে বুঝাইলাম কাকে?
সবাইকে আমি বলেছি না ওই একজন ব্যক্তিকে বলেছি? ওই একজন ব্যক্তিকে বলেছি যে সকলে সব জানে না। সকলে সব জানে না বলতে আমি কিন্তু সবাইকে বুঝাই নাই, আমি বুঝেছি একজনকে। তাহলে এই জন্য এটা কি, এটা হচ্ছে বিশেষ নিয়মে সাহিত বহু বচন। দেখতে বহু বচন কিন্তু এরা কি, এরা হচ্ছে এক বচন। মেয়েরা চোলাচুলি করছে, এটা বহু বচন হবে, এটা বহু বচন হবে, বিশেষ নিয়মে না, এটা এমনিতেই বহু বচন, ওটা এমনিতেই বহু বচন। আচ্ছা এবার দেখেন, তাহলে এই জায়গাতে সকলে বলতে কাকে বোঝানো হচ্ছে? ইনডিরেক্টলি ওই মেয়েটারে বোঝানো হচ্ছে, যে সকলে সব জানে না মানে তাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা কি দেখতে বহু বচন কিন্তু সে কি এক বচন। বাক্যে বহু বচন কিন্তু বুঝাইছে একজনকে, এক বচন। আচ্ছা এবার দেখেন মেয়েরা কানাকানি করছে। এখন দেখেন কানাকানি মানে কি? কানাকানি মানে কানে কথা বলা। দুইটা মেয়ে কখনো একসাথে কানাকানি করতে পারবে না। একজন কানে কথা বলবে, অন্যজন শুনবে। এই যে কানে কথা বলা, এটাই হচ্ছে কানাকানি। এই জন্য এটাকে বলছি কি, এই কানাকানি। দেখেন এখানে একটা মেয়ে কিন্তু কানে কথা বলতে পারে, যে কোনো একজন, একজন বলতে পারে। এখানে মেয়েরা লেখা আছে, বহু বচন লেখা আছে, কিন্তু পারে কয়জন? একজন। এই জন্য এটা হচ্ছে বিশেষ নিয়মে সাহিত বহু বচন। বুঝলেন কিনা একটু বলেন, বুঝলেন কিনা একটু বলেন, বুঝলেন কিনা একটু বলেন। বুঝছেন, বুঝছেন? এবার আসেন, কিছু বিদেশি শব্দ আছে, যেমন সাহেব। সাহেব শব্দের বহু বচন হচ্ছে সাহেবান, সাহেবান। বুজুর্গ, বুজুর্গ, বুজুর্গান, বুজুর্গান, বুজুর্গান। তারপরে কাগজ, কাগজাত, কাগজাত, এগুলো হচ্ছে বহু বচন, এগুলো পরীক্ষায় আসে। কাগজ, কাগজাত। হ্যাঁ, বুঝছেন, বুঝছেন, বুঝছেন কিনা বলেন। ওকে, যাই হোক, এগুলোই ছিল আপনাদের সিলেবাসে এবং আপনাদের সিলেবাস সমাপ্তিতে। আজকে আমাদের ক্লাস নম্বর 20, ক্লাস 20, এবং বাংলার ক্লাস ছিল 20টি। বাংলা ক্লাস ছিল 20টি, বাংলা 20টি ক্লাস। এই 20টি ক্লাসের মধ্য দিয়ে আজকের বাংলা সমাপ্ত ঘোষণা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি। বলেন আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, বলেন। আচ্ছা দেখেন, আপনাদের সাহিত্য থেকে প্রশ্ন হবে, প্রাইমারিতে যদি আপনারা জেনে থাকবেন, জানেন প্রাইমারিতে সাহিত্য থেকে প্রশ্ন হয় মানে খুব কম হয়, 2টা 3টা, মানে 4টা হয় না, 2টা 3টার মধ্যে সীমাবদ্ধ থাকে, 2টা 3টা 4টা। হ্যাঁ, এখন এই 2টা 3টা 4টা
মানে কোশ্চিন এখান থেকে হয়। এখানে দুইটা তিনটা চারটা ক্লাস মানে প্রশ্ন হয়, চারটা হয় না, দুইটা তিনটা প্রশ্ন হয়, আপনারা দেখে থাকবেন, যদি বিগত সাল দেখেন দেখবেন। এখন একটা ব্যাপার হলো দেখেন, সাহিত্যের সাহিত্যে দেখেন আহ প্রাচীন যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, হুম, আধুনিক যুগ। আমি প্রাচীন যুগ পড়াতে চাই সেখানে মিনিমাম দুইটা থেকে তিনটা ক্লাস লাগবে, দুইটা ক্লাসই ধরি। মধ্যযুগ পড়াতে গেলে তিনটা চারটা ক্লাস লাগবে। আধুনিক যুগ যদি পড়াতে যাই সেখানে ক্লাস লাগবে মিনিমাম 15টা। হ্যাঁ, যদি এগুলো যদি হিসাব করতে যাই তাহলে দেখেন এখানে মিনিমাম কম করে হইলেও আপনার 20 থেকে 22টা ক্লাস লাগবে, যেটা আসলে পসিবল না। এখন একটা ব্যাপার হলো, আমি আপনাকে বলি, হ্যাঁ, যে এই জায়গাতে আপনার সাহিত্যের যেই দুইটা তিনটা যে কোশ্চিনগুলো হচ্ছে, এগুলোর জন্য আপনাকে আমি সহজ সমাধানের কথা যদি বলি, তাহলে একটা কাজ করেন, সেটা হচ্ছে বিগত সালের সাহিত্যের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো জাস্ট রিভিশন দেন, এই প্রশ্নগুলো রিভিশন দেন। আর যদি আপনার এত ক্লাস করার ধৈর্য থাকে, তাহলে আমাদের যে মোহাম্মদ শাহিনুজ্জামান শাকিল স্যারের যে পেজটা আছে, এই পেজটাতে সন্ধ্যা 6টা বা আমার ক্লাস থাকবে। এখন তো প্রাইমারি ভিত্তিক ক্লাস হচ্ছে, এই প্রাইমারি ভিত্তিক ক্লাসগুলোর পরে সাহিত্যের উপরে আমার নিয়মিত ক্লাস থাকবে, যদি আপনার ধৈর্যতে কোলাই। কারণ আপনারা দেখেন আপনাদের প্রথম দিনে যতটা উপস্থিতি ছিল, আজকে দেখেন 18 জন, 18 জন, 20 জনের উপর উপস্থিতি নাই, মানে তাহলে বুঝেন কতটা ধৈর্য আপনাদের আছে। হ্যাঁ, এখন একটা ব্যাপার হলো, যদি আপনাদের মানে সাহিত্যর জায়গাটা যদি আপনার মজবুত করতে হয় ভাই, তাহলে আপনারা ওই ক্লাসগুলো আমার করিয়ে নিন। হ্যাঁ, ক্লাসগুলোতে সময় লাগবে অনেক ক্লাস, আমি পার্ট বাই পার্ট নিব। আমি প্রাচীন যুগের যে সাহিত্য আছে, প্রাচীন যুগটা আমি পড়িয়েছি, মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন আমি পড়িয়েছি, এখানে লাইভ নিয়েছি। আর বাকি যেগুলো আছে এগুলো আমি ধারাবাহিকভাবে নেব। আমাদের স্টুডিও যেটা আমরা এখন যেখানে ক্লাস নিচ্ছি, এই স্টুডিওটা আমাদের চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, হুম, চেঞ্জ হচ্ছে যে আমাদের স্টুডিওটা, সেখান থেকে চেঞ্জ মানে নতুন করে সব আবার সেট আপ করা হচ্ছে। তো সেখানে যাওয়ার পরে আমি আর সেই ক্লাসগুলো শুরু করবে, বিগত সালের যে সাহিত্যের প্রশ্ন আছে এবং টপিক ভিত্তিক আলোচনা থাকবে। যদি চান সেটা করতে পারেন। আর যদি আপনাদের আহ আহ কোন কোন রাইটার পড়বেন, হ্যাঁ, এটা যদি থাকে, মানে এটা এখন কোন কোন রাইটার গুরুত্বপূর্ণ আপনার জন্য, হ্যাঁ, এটা যদি দেখেন, তাহলে এই যে আমি বলতে পারি প্রাচীন যুগ মধ্যযুগ এই দুইটা তো পড়তেই হবে। প্রাচীন যুগ মধ্যযুগ, প্রাচীন যুগের চর্যাপদ, মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, তারপরে আছে আপনার মঙ্গল কাব্য আছে, হ্যাঁ, এই বিষয়গুলো আছে। তারপরে এখন দেখবেন যে বিভিন্ন কবি থেকে প্রশ্ন আসতেছে, যেমন হচ্ছে ময়মনসিংহ গীতিকা, হ্যাঁ, তারপরে লোকগীতি, পালা, এইগুলো থেকে। তো এইটা তো আপনাকে পড়তে হবে। এর পাশাপাশি যদি আপনি এগুলো পড়বেন, পাশাপাশি আপনি আধুনিক যুগে এসে রবীন্দ্রনাথ তো পড়বেন, রবীন্দ্রনাথ, হ্যাঁ, রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে কি আছে, কায়িকবাদ, হ্যাঁ, কায়িকবাদ আছে। তারপরে আপনার হচ্ছে আহ ওই যে নাম কি, সৈয়দ মুস্তফা আলী, হ্যাঁ, সৈয়দ মুস্তফা আলী, তারপরে হচ্ছে আছে আপনার ফররুক আহমদ, ফররুক ফররুক আহমদ আছে, ইসমাইল হোসেন সিরাজি, হ্যাঁ, সিরাজি। ওকে, এরকম বেশ কিছু রাইটার আছে। যদি আপনার আহ মনে করেন যে আমার রেফার করা উচিত কিছু লেখকের, রাইটারে, তাহলে আমি আপনাদেরকে বলে দেব। হ্যাঁ, আমাকে 2 দিন সময় দিবেন, 2 দিন সময় দিবেন আমাকে। আমাকে একটু আমার যে ইয়েটা আছে, বিশেষ করে আমার যে পেজ আছে খোরশেদ স্যার লিখে সার্চ করবেন, চলে আসবে ফেসবুকে। আমার পেজের সাথে কানেক্ট থাকেন, আর হচ্ছে আমাকে ইনবক্সে একটু নক দিয়ে রাখিয়েন, হুম, যে স্যার ওই আর সাহিত্যিকদের, গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের নাম
তাহলে আমি একটা নামের আপনাদেরকে লিস্ট দিয়ে দিব না, আমাকে 2 দিন সময় দেবেন। হ্যাঁ, আমি গুরুত্বপূর্ণ রাইটারদের নাম আপনাদেরকে সাজেস্ট করে দেবো, আপনারা সেগুলো বিগত সাল দেখেন। এখন একটা বিষয় হলো, কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের দেখেন 56টা কাব্য আছে, 56টা কাব্য। হ্যাঁ, তারপর দেখেন 12টা উপন্যাস, মেবি 12টা উপন্যাস। হ্যাঁ, নাটক আছে কয়টা? নাটক আছে মনে হয়, নাটক কয়টা? 29, 29 না 19টা নাটক আছে, 19টা নাটক। এখন আপনি কি সব মনে রাখতে পারবেন? কখনোই না, কখনোই মনে রাখতে পারবেন না। এখন আপনি কি করবেন, এগুলো থেকে বিগত সাল থেকে যে প্রশ্নগুলো এসছে, বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনি এখান থেকে পড়বেন। কথা বুঝেছেন? আর আপনাদেরকে আমি ব্যাকরণ বেজ যেটা পড়িয়েছি ভাই, ব্যাকরণ বেজ, হ্যাঁ, যেটা পড়েছে, এটা আমি বলে রাখি, আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলে রাখি, এটাতে শুধু আপনি প্রাইমারি না, বাংলাদেশের যে কোনো পরীক্ষা দেন, যে টপিকগুলো পড়িয়েছি এখান থেকে আপনি যদি ভালো করে পড়ে থাকেন ঠিকঠাক, আশা করছি আপনি আটকাবেন না। কথা বুঝেছেন? একটা ব্যাপার হলো কি জানেন, অনলাইনের যুগে এসে সবাই চাপা মারে, চাপাবাজিতে সবাই সেরা। বিশ্বাস করেন ভাই, আমি মানে এটা বলা আমার ঠিক হবে না, তারপর আমি বলছি, আমি 2017 সাল থেকে পড়াই, 2017 সালে আপনারা যারা আমার এখানে কোর্স করছেন, আমার ক্লাস করছেন, যারা অনেকে আমার সিনিয়র আছেন, সত্য কথা বলি, অনেকে আমার সিনিয়র আছেন যারা এখানে আমার মানে ক্লাস করছেন, অনেকে আপনাদের মধ্যে অনেকে সিনিয়র আছে। আমি যখন থার্ড ইয়ারে পড়ি, সে সময় আমি প্রাইমারি ব্যাচের ক্লাস নিচ্ছিলাম, সেখানে সবাই মাস্টার্স পড়ুয়া, মাস্টার শেষ করা এরকম ছিল। আমার অনেক সিনিয়র স্টুডেন্টরা ছিল, আমার অনেক সিনিয়র আছে। শুধু আমি যখন প্রাইমারিতে পড়ে সে সময় আমার প্রাইমারিতে ক্লাস করেছিল আমার রাজশাহী ইউনিভার্সিটির অনেক ছেলে পেলে, আমার অনেক সিনিয়র। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে আমি টুকটাক পড়িয়েছি, চেষ্টা করি আমি। তো সেই জায়গাটা থেকে, হ্যাঁ, সেই জায়গাটা থেকে আমি বলি ভাই সত্য কথা, 2017 সাল থেকে আমি কখনো কাউরে মিথ্যা আশ্বাস দেইনি। আমি কোনো স্টুডেন্ট বা কাউরে আমি মিথ্যা আশ্বাস দেইনি, বা কাউরে আমি বলি নাই যে আপনি এখান থেকে কমন পাবেন, এই পাবেন, সেই পাবেন, এটা আমি কখনো বলি নাই। হ্যাঁ, তবে আমি বলেছি, যেমন আমি পড়াতে গিয়ে বলেছি, অনেক টপিকগুলো আমি ধরে দিতাম, যেমন ধ্বনি প্রকরণ, আমি আমার স্টুডেন্টকে ধরে দিতাম যে ধ্বনি প্রকরণ আজকের এই টপিক থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে, মিনিমাম একটা বা দুইটাও পাইতে পারো। আমি আমার অ্যাডমিশন স্টুডেন্টকে বলতাম। কেন বলতাম জানেন? কারণ এই ধ্বনি প্রকরণ এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন হইতো, একটা প্রশ্ন দুইটা প্রশ্ন হইতো। এখন তো প্রশ্নের পরিমাণ কম, 12টা প্রশ্ন, এখন একটু রিস্ক হয়, তারপরে গুরুত্বপূর্ণ হিসেবে বলা যায়, কিন্তু সে সময় বলতাম, সে সময় প্রশ্নের সংখ্যা বেশি ছিল। আবার আপনাদের এই অন্যান্য ইউনিভার্সিটিতে আপনার বাংলা 30-35টা প্রশ্ন হইতো, 30-35টা। তখন আমি এইভাবে ধরে দিতাম, এই রবীন্দ্রনাথ থেকে আপনি এখান থেকে 4টা প্রশ্ন পাবেন, রবীন্দ্রনাথের যে গল্প কবিতা আছে এখান থেকে আপনি 4টা প্রশ্ন পাবেন। আপনি ওই যে 52 দিনগুলো শেখ মুজিবুরের, এখানে আপনি 3 থেকে 4টা প্রশ্ন পাবেন। তারপর নজরুলের যে নজরুল সম্পর্কিত, এখানে আপনি 4টা থেকে 5টা প্রশ্ন পাবেন। আমি এইভাবে দাগিয়ে দিতাম, বলে দিতাম, কারণ আমি জানি, মানে আমি বিগত সালের প্রশ্ন, আমি প্রশ্ন ব্যাংক নিয়ে কাজ করেছি, অ্যাডমিশনে আমি হিউজ কাজ করেছি। অ্যাডমিশনে আমার বই ছিল, আমার প্রশ্ন ব্যাংক ছিল, মানে প্রশ্ন ব্যাংক আপনারা বাজারে যে মোটা মোটা প্রশ্ন ব্যাংক দেখেন, সেই প্রশ্ন ব্যাংকের একটা পুরো আমি কাজ করে দিয়েছি একটা প্রতিষ্ঠানকে। তো আমার সেই জায়গা থেকে সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতাম। তবে বিশ্বাস করেন, আমি কখনো মানে কোনো ক্লাসে কোনো ইয়েতে, এই যে অনেকে বলে আপনার এই যে এই নিয়ম দিয়ে আপনি সব সমাধান, এই সে হাবিজাবি, এগুলো বরাবরই, এগুলোর প্রতি আমার অনীহা ছিল, বা এখন আমার অনীহা আছে। একটা একটা ব্যাপার হলো যে একটা কথা বললাম ক্লাসে, সেই কথাটা মিথ্যা হলো। হুম, যদি 100 জন শুনে 100 জন মিথ্যা শুনবে, যদি 1000 জন শুনে 1000 জন মিথ্যা শুনবে, যদি 1 লাখ শুনে 1 লাখ মানুষ মিথ্যা শুনবে। একজনের কাছে মিথ্যা বলা যতটুকু পাপ, 1 লাখের কাছে মিথ্যা কথা বলা 1 লাখ পরিমাণ পাপ, 1 লাখ গুণ পাপ। তো এই জন্য আমি এই বিষয়গুলোতে আমি খুব মানে একটু সেন্সিটিভ থাকার চেষ্টা করি। আরেকটা ব্যাপার হলো, এই যে পড়ানো টড়ানো বা এইগুলোর প্রতি আমার এখন বেশ অ্যালার্জি তৈরি হয়ে গেছে। বা আমি প্রত্যাশা করছি, আমি যদি আগামী 5-10 বছর পরে কোনো যদি পেশায় চলে যেতে পারি, তাহলে আমি পড়ানোটা ছেড়ে দেব। এটার প্রতি আমার আর বেশি খুব একটা ইন্টারেস্ট নাই। হুম, তো ব্যাপার হলো, না আমার একাডেমিক, আমি এটা বলবো, শোনেন, আমি জানি এখানে আমার অনেকে সিনিয়র আছে। আমার এসএসসি হচ্ছে, আমার এসএসসি 2014, এইচএসসি আমার 2016। হ্যাঁ,
আমার অনার্স হচ্ছে 2020, মাস্টার্স 2021। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আমাদের একটা স্কুল থেকে, গ্রামের স্কুল নাম হচ্ছে গাঁওপাড়া সিংহবাগ হাই স্কুল। এইচএসসি পরীক্ষাটা দিয়েছি নবাব সিরাজউদ্দৌলা কলেজ, এনএস কলেজ নাটোর। আপনারা অনেকে চিনে থাকবেন। আর অনার্স মাস্টার্স দুইটা আমি পড়েছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগ, বাংলা বিভাগ থেকে আমি পড়ে বের হয়েছি। কথা বুঝেছেন? ওকে, যাই হোক, আমার পুরো আপনাদেরকে দিয়ে দিলাম, বায়োডাটা দিয়ে দিলাম। ওকে, তো যাই হোক সবাই, আচ্ছা, শাহাদাত রাকিব, আপনার আমি 2 ব্যাচ সিনিয়র। আচ্ছা আচ্ছা, ওকে, 2 ব্যাচ সিনিয়র। না, আমি ক্লাসে অনেককে পেয়েছি, আমার অনেক সিনিয়র, 2 ব্যাচ সিনিয়র, 4 ব্যাচ সিনিয়র, এরকম অনেক স্টুডেন্ট আছে, আমাদের স্টুডেন্ট আছে অনেক। বা আমি বাজারে এখানে একটা কোচিং এ, বিসিএস কোচিং এ আমি ক্লাস নিতাম, বাংলা ক্লাস নিতাম, সেখানে আমার অনেক সিনিয়র স্টুডেন্ট ছিল বা আমার সেম ব্যাচের স্টুডেন্ট ছিল। তো এখানে একটা দারুণ একটা অভিজ্ঞতা আছে। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।